নমস্কার। আজকের এই যে পডকাস্ট অনুষ্ঠানটা হচ্ছে, আমি আজকে এতখানি এক্সাইটেড যে আজকের এই বিশেষ ধরনের এই আমাদের পডকাস্ট হচ্ছে। এটা হচ্ছে রামনবমীকে কেন্দ্র করে, এবং আমাদের পরম সৌভাগ্য যে এখন বিশ্ব হিন্দু পরিষদের যে সকল কার্যকর্তারা আছেন তারা রামনবমী নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে আছেন। কিন্তু তার মধ্যেও আমরা পেয়ে গেছি আজকে উত্তরপাড়া প্রখণ্ডের যিনি পালক আছেন, শ্রীযুক্ত প্রশান্ত পাল মহাশয়। দাদা, আপনাকে নমস্কার। নমস্কার। আজকে এই দাদার কাছ থেকে ব্যস্ততার মধ্যেও তিনি খুব সময় বের করে আমাদের কাছে এসেছেন, এবং খুব অল্প বেশিক্ষণ আমাদের পডকাস্ট চলবে না ওনাকে, কারণ উনিও খুব ব্যস্ত, বুঝতেই পারছেন। আর কয়েকদিন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যাই হোক, এবার আমরা দাদাকে আমার সঙ্গে আমরা একটু ছোট্ট একটা আড্ডা মেরে নেবো। আচ্ছা দাদা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আমার, এই রামনবমী যে হচ্ছে, আমাদের তো হিন্দুদের, বিশেষত আমরা বাঙালি, আমাদের বিশ্ব হিন্দু পরিষদ তো সারা বিশ্বব্যাপী, কিন্তু আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমার আপনারা বা আমরা যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে রামনবমী করছেন, এটা কেন আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ, একটু যদি বলেন ভালো হয়। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র, যাকে আমরা মর্যাদা পুরুষোত্তম হিসাবে চিন্তা করি এবং ধারণা করি, তিনি হচ্ছেন ভারতবর্ষের যে সনাতন আধ্যাত্মিক আদর্শ, যে সংস্কৃতি, যে চিন্তা চেতনা কৃষ্টি, আবহমান কাল ধরে যেটা ভারতবর্ষে চলে আসছে, এবং আমরা যে সংস্কৃতির ধারক এবং বাহক, তার একজন মূর্ত প্রতিমূর্তি হচ্ছেন শ্রীরামচন্দ্র। এবং শ্রীরামচন্দ্র আমাদের দেশের আপামর কোটি কোটি মানুষের কাছে শ্রীরামচন্দ্র হচ্ছেন আমাদের সনাতন ভারতবর্ষের যে আদর্শ, সেই আদর্শের একজন মূর্ত প্রতীক। এবং সেই রামচন্দ্রকে অবলম্বন করেই আমরা আমাদের যে রাষ্ট্র পুনর্গঠন, যে সেই রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে চলতে চাই, বা দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। এই ভগবান শ্রী রামচন্দ্রের আদর্শকে সামনে রেখে আমরা দেশবাসীকে রাষ্ট্র গঠনের স্বার্থে আমরা উদ্বুদ্ধ করতে চাই। এবং এটা করতে গেলে একটা প্রতীক, একটা আদর্শকে তো আমাদেরকে দেশের মানুষের সামনে রাখতে হবে, যে মানুষ কি দেখে উদ্বুদ্ধ হবে। তাই শ্রী রামচন্দ্রকে আমরা আদর্শ পুরুষ হিসেবে বা আদর্শ নায়ক, একজন রাষ্ট্র গঠনের একজন কাণ্ডারী হিসাবে, এবং ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতার একজন প্রতীক হিসাবে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে আমরা সেই আদর্শ জ্ঞানে আমরা শ্রদ্ধা করি। আচ্ছা, খুব সুন্দর আপনি বললেন এবং বুঝলাম ব্যাপারটা। এইবার জানতে চাইছি, 2026-এ রামনবমী দুদিন করেছে। এখন আপনাদের এই উত্তর পাড়াতে যে আপনার রামনবমীর যে পুজো শোভাযাত্রা যে হবে, সেটা কবে হবে সেটা একটু বলে দেবেন। দেখুন, আমাদের উত্তরপাড়াতে যে রামনবমীর পূজন, সেটা আমরা যে তিথি আমরা যেরকম পাচ্ছি, সেই তিথি ধরে আমরা আগামী শুক্রবার দিন, অর্থাৎ 27শে মার্চ শুক্রবার পড়ছে, ওই দিন আমরা রামনবমী পূজনের যে অনুষ্ঠান, যে কার্যক্রম রয়েছে, সেটা আমরা আগামী শুক্রবার দিন করছি। এবং তারপরে আমাদের পরবর্তী যে রবিবার পাচ্ছি, সেদিন যেহেতু সকলের একটা সুবিধার মতন একটা দিন পাচ্ছি আমরা, যেহেতু সবাই থাকতে পারবেন সেই দিনটায়, সেই জন্য আমরা শোভাযাত্রার যে কার্যক্রম, সেটাকে আমরা আগামী রবিবার অর্থাৎ 29 তারিখে আমরা শোভাযাত্রার কার্যক্রম রাখছি। আচ্ছা, রামনবমী মানেই হচ্ছে শ্রীরামচন্দ্রের পুজো এবং শোভাযাত্রা, এটা একটা দারুণ একটা সম্পর্কিত ব্যাপার। আচ্ছা, এইবার আপনার উত্তরপাড়া ওই অঞ্চল থেকে, প্রখণ্ড থেকে মোটামুটি শোভাযাত্রার লোকসংখ্যা কেমন হতে পারে? খুব যদি কম করে বলি 500+, 500 থেকে বেশি, এবং 1000 অন্তত। 1000 তো হবেই, অন্তত 1000। আচ্ছা দাদা, একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি বেশ বিগত কয়েক বছর ধরে রামনবমীর যে শোভাযাত্রাগুলো দেখছি, সেই শোভাযাত্রার মধ্যে শুভ শক্তি, এখন বর্তমানে যাদের নতুন একটা নামকরণ করা হয়েছে জেনজি,
এই জেনজিটারা আছে বা যুবশক্তি যুবক যুবতীরা আছে, কলেজ স্টুডেন্ট, এই যে যুবক যুবতীরা যে একদম মানে পুরো ঝাঁপিয়ে পড়ছে আপনাদের সংগঠনের মধ্যে এবং তারা যুক্ত হচ্ছে এবং জয় শ্রীরাম ভূমিকা, এই যে জয় শ্রীরাম এই ভূমিকা দিচ্ছেন, এখানে আমি একটা জিনিস আপনাকে বলছি যে এত যুবক যুবতীরা মানে যে পরিমাণে চলে আসছে, এর রহস্যটা কি? মানে কি আমার আপনারা ম্যাজিক করছেন যে এত পরিমাণে যুবক যুবতীরা এই বিশ্ব হিন্দু পরিষদের ছাতার তলায় চলে আসছে? দেখুন, যুব শক্তি বা এই যে যুবক ছেলেমেয়েরা, যুব বয়সে মানুষের চিরকালই একটা উচ্চ আদর্শের প্রতি একটা টান থাকে, একটা আকর্ষণ থাকে। এই যে কিশোর যুবক বয়স, এই বয়সে মানুষের স্বাভাবিক প্রবণতায় থাকে একটা উচ্চ আদর্শের প্রতি নিজেকে সমর্পণ করার একটা চিন্তা। কিন্তু আমরা অনেকদিন দেখে এসেছি, অন্তত স্বাধীনতার আন্দোলনের সময়ও আমরা যখন দেখেছি যে যুবকরাই দেশের স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় আমাদের শিক্ষা ব্যবস্থার দোষেই হোক বা যে কারণেই হোক, যে আমাদের যুব শক্তিকে আমাদের ভারতীয়ত্ব অর্থাৎ সনাতনী যে আদর্শ, হিন্দু আদর্শ, হিন্দু যুবকদের সেই যে হিন্দু সনাতনী চিন্তাভাবনা, সেটাকে ভুলিয়ে রাখার চিন্তা হয়েছে এবং একটা অংশ সেটাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে। এবং মেকলীয় যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি স্বাধীনতার পরেও ভারতবর্ষে দীর্ঘদিন সেটাকে কন্টিনিউ করা হয়েছে। এই যার ফলে কি হয়েছিল যে যুব সমাজকে সনাতন ভারতের যে আধ্যাত্মিক ঐতিহ্য, যে সাংস্কৃতিক চেতনা, সেই আদর্শ তাদেরকে বুঝতে বা শিখতে দেওয়া হয়নি। তাদেরকে মেকলীয় শিক্ষা পদ্ধতিতে তাদেরকে সেই ছাঁচে গড়ে তোলার চেষ্টা হয়েছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তত কিছুটা পরিবর্তনের একটা ঝোঁক লক্ষ্য করা গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঠ্যক্রমেও আমাদের যে সনাতনী চিন্তাধারা, আমাদের ভারতবর্ষের যে অতি গৌরব, আধ্যাত্মিক ঐতিহ্য, সেগুলোকে কিন্তু মানে শেখানোর একটা চেষ্টা হচ্ছে। বা আমাদের যে সকল মানে সনাতন ধর্মীয় যে সকল প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং তারাও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করছেন, সেখানেও কিন্তু এই সনাতন সংস্কৃতি শেখানোর একটা প্রবণতা হচ্ছে। ফলে যুব সমাজের মধ্যে একটা, এবং আমাদের যে ধরুন সোশ্যাল মিডিয়া ধরুন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু মিডিয়ার মাধ্যমেও আস্তে আস্তে আমরা কিন্তু সেই মানে পাশ্চাত্য চিন্তা থেকে সরে এসে যে সনাতনী চিন্তা ভাবনা, সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের দেশেই প্রবণতাটা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন যে আমাদের হিন্দু ধর্মীয় যে সকল সংগঠন বা সামাজিক সাংস্কৃতিক যে সকল সংগঠন, তারাও কিন্তু যুব সমাজের মধ্যে গিয়ে যুব সমাজকে আমাদের সনাতন আধ্যাত্মিকতার যে আদর্শ ঐতিহ্য রয়েছে সেইটা সম্পর্কে কিছুটা হলেও তাদেরকে সচেতন করার যে চেষ্টা করছেন, সেই তারই ফল কিছুটা দেখা যেতে শুরু করেছে। যদিও এখনো অনেকটাই বাকি আছে হয়তো, কিন্তু আমরা সেই ফল, তার কিছুটা ফল আমরা আভাস আমরা কিন্তু পেতে শুরু করেছি। যার ফলে আমরা দেখছি, যেটা আমাদের খুবই আশা জাগায়, আমাদের খুবই আশার সঞ্চার করে যে যুব সমাজ কিন্তু এতে ধীরে ধীরে সামিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম খুবই লক্ষণীয় যে এই জিনিসটা খুবই আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। আচ্ছা, এইবার আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইছি, এই যে হুগলি জেলা, আপনার উত্তরপাড়া, এটা হুগলি জেলার মধ্যেই পড়ছে। এখন আমার প্রশ্ন মানে যেটা জানতে চাইছি, সেটা যে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে রামনবমী, সব থেকে এটা কি বড় সুযোগ দুর্নীতি হতে চলেছে? আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই আমরা তো চেষ্টা করছি যে সারা রাজ্যে এবং সারা দেশে যে রামনবমীর কার্যক্রম ইত্যাদি চলছে, পূজন শোভাযাত্রা চলছে, আমাদের হুগলি জেলাকে অবশ্যই একটা সামনের সারিতে যাতে হুগলি জেলা থাকতে পারে এবং হুগলি জেলা যাতে একটা ফোকাসড মোডে যাতে থাকতে পারে, একটা বিশেষ মানে দিক চিহ্ন যাতে হুগলি জেলা রাখতে পারে এবং একটা যাতে
রাজ্যের মধ্যে একটা যাতে হুগলি জেলার এই কার্যক্রম একটা মনে রাখার মতো, একটা দাগ রেখে যাওয়ার মতো যাতে কার্যক্রম আমরা করতে পারি, অবশ্যই আমরা সেই লক্ষ্যে ঝাঁপাচ্ছি এবং বিশ্ব হিন্দু পরিষদ হুগলি জেলা সেই বিষয়ে সম্পূর্ণভাবে সচেষ্ট আছে যে হুগলি জেলার এই রামনবমীকে একটা বিশিষ্ট কার্যক্রম এবং একটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রভাবী ভূমিকা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্রথমে বললেন যে প্রথমে শুনে নিলাম যে 500-র ওপরে 1000 ক্রস করে যাওয়াটাও কোনো ব্যাপার না, লোকসংখ্যা যেমন হতে পারে শোভাযাত্রায়, কিন্তু সেই দিকে তাকিয়ে বর্তমান পরিস্থিতি সব কিছুর দিক থেকে তাকিয়ে এই ব্যাপারে নিরাপত্তাজনিত ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, দেখুন, নিরাপত্তার জন্য আমাদের যে সকল প্রশাসনিক কর্তৃপক্ষ আছে তাদের অবশ্যই আমাদের শোভাযাত্রার যে রুট রয়েছে, যে পথ রয়েছে, সেগুলো সম্পর্কে তাদের কাছে যাতে তারা এই বিষয়টি দেখেন, কোনো অসুবিধা গণ্ডগোল ঝামেলা কিছু না হয়, সে বিষয়টার জন্য প্রশাসনের কাছে যেমন আমরা জানিয়েছি এবং প্রশাসনকে আমরা সব রকম সহযোগিতার জন্য আমরা যেমন বলেছি, একই সাথে যাতে কোনো কিছু সমস্যা না হয়, আমাদের শোভাযাত্রায় আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরাও থাকছেন এবং সেই স্বেচ্ছাসেবকরাও সর্বতোভাবে যাতে কোনো রকম সমস্যা কোথাও না হয় সেটা দেখার জন্য তারা সর্বত সচেষ্ট থাকছেন। আমাদের স্বেচ্ছাসেবক এবং পাশাপাশি প্রশাসন এই উভয়ের সহযোগিতায় আমরা আশা করছি যে আমাদের এই শোভাযাত্রার কার্যক্রম অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা অনুষ্ঠিত করতে পারব। মানে প্রশাসনও থাকছে আর আপনাদের প্যারালালি অবশ্যই তারা আছেন, উভয়ের সহযোগিতাতে এই কার্যক্রমকে আমরা সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এগোচ্ছি। আচ্ছা, এইবারের এই রামনবমী বিশেষভাবে এটা কি ন্যাশনাল হেডলাইন্সে আসার মতো মানে আপনাদের নিশ্চয়ই পরিকল্পনা করেছেন বা চেষ্টা করছেন হয়তো? আমরা তো অবশ্যই চেষ্টা করছি যে আমাদের হুগলি জেলা এটা আমাদের একটা গর্বের কাজ হবে। আমরা যদি হুগলি জেলাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, এটা অবশ্যই আমাদের সকল কার্যকর্তাদের কাছেই এটা একটা গর্বের বিষয় যে আমরা যদি একটা ন্যাশনাল হেডলাইন্স করতে পারি, অবশ্যই সেটা আমাদের সকলের কাছে একটা গৌরবের এবং গর্বের বিষয় এবং আমাদের সকল কার্যকর্তাদের সমন্বয়িত প্রচেষ্টা, সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই আমরা সেই কাজটা করতে পারবো, এই প্রত্যাশা তো আমার আছেই এবং বাকিটা হচ্ছে ভবিষ্যতে শ্রীরামচন্দ্রের ইচ্ছা। হ্যাঁ অবশ্যই। যাই হোক, দাদার কাছ থেকে খুব ভালো আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি। আর একটা একটু অন্যরকম ধরনের একটা ইনফরমেশন দিতে চাইছি, সেটা হচ্ছে বর্তমান ইউথরা, এই যুব শক্তি যারা নাকি আছে, তারা রামচন্দ্রকে কিভাবে তারা দেখেন, ভগবান নাকি একটা ইন্সপিরেশন, এইভাবে মানে আপনার কি মনে হয়? আপনি তো অনেকদিন ধরেই যুক্ত আছেন, আপনার মানে লক্ষ্য মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? দেখুন, আমার দৃষ্টিতে মনে হয় যে দুটোই এই কারণে বলছি, দেখুন, ভগবান মানে কি কেউ নিষ্ক্রিয় কিছু জিনিস? ভগবান মানে একটা নিষ্ক্রিয় সত্তা নয়, ভগবান মানে অবশ্যই একটা সক্রিয় সত্তা এবং ভগবান মানে অবশ্যই একটা আদর্শের প্রতীক, একটা বিশিষ্ট আদর্শের প্রতীক, একটা কল্যাণময় রূপের প্রতীক তিনি। ভগবান ও ঈশ্বর তো অবশ্যই আমাদের আদর্শ এবং কল্যাণের একটা মানে দিশা নির্দেশ করেন, বা অবশ্যই ঈশ্বর আমাদের কাছে একটা কল্যাণময় রূপেই আমাদের কাছে ধরা দেয় বা একটা আদর্শময় রূপেই আমাদের কাছে ঈশ্বর ধরা দেয়। এবারে আমরা যদি শ্রীরামচন্দ্রকে একজন আদর্শ পুরুষ হিসাবে ধরি, তাহলেও সেই আদর্শ পুরুষ হতে গেলেও তার মধ্যে সেই ঐশ্বরীয় গুণ, সেই আদর্শ তার মধ্যে থাকলে তবেই সে একজন আদর্শ পুরুষ হতে পারে। সেই আদর্শ পুরুষ সে হয়ে উঠতে পারে একজন ঐশ্বরীয় গুণ তার মধ্যে এলে, এবং সেই ঐশ্বরীয় গুণ তাকে যেমন একদিকে দেবত্বে উন্নীত করে, তেমন একদিকে তাকে আদর্শ পুরুষেও রূপান্তরিত করে। অতএব সেদিক দিয়ে দেখতে গেলে রামচন্দ্র অবশ্যই আদর্শ পুরুষ রূপে এবং ঈশ্বর রূপে পূজনীয়, দুদিক দিয়ে। যাই হোক দাদা, আজকে আমাদের যে পডকাস্ট, আমাদের এই মানে সামনে যারা নাকি অনেক দর্শক যারা আছেন, লক্ষ লক্ষ দর্শক শুনছেন আমাদের পডকাস্ট, আমি আপনার কাছে লাস্ট একটা জিনিস আমি খালি আপনাকে অনুরোধ করব, আপনি এই 2026-এর রামনবমীর উপলক্ষে এই হুগলি জেলাবাসীদের একটা কি মেসেজ দিতে চাইছি? দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে আগামী
আমাদের কাছে এই হিন্দু সমাজের কাছে, সনাতনী হিন্দু সমাজের কাছে যে আঘাত আসছে, যে বাধা বিপত্তি আসছে, এবং হিন্দু সমাজ যেভাবে যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেগুলোকে মোকাবিলা করতে গেলে, সেগুলোকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে এবং হিন্দু সমাজকে আরও সংগঠিত এবং চেতনা সম্পন্ন করতে হবে। আর এই সংগঠিত এবং চেতনা সম্পন্ন হিন্দু সমাজ গঠন করতে গেলে আমাদের অবশ্যই একটা আদর্শকে, একটা অবলম্বনকে সামনে রাখতে হবে। এবং আগামী দিন আপনারা দেখছেন যে যেখানে হিন্দুরা সংখ্যায় কমে যাচ্ছে, সংখ্যা লঘু হয়ে পড়ছে, সেখানেই কিন্তু হিন্দুদের আচার, ধর্মীয় আচার সংস্কার পালন বা হিন্দু রূপে তার যে বেঁচে থাকা, সেটাই একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। হিন্দু যদি আগামী দিন সংখ্যায় কমে যায়, হিন্দু যদি সংগঠিত হয়ে রুখে দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু আগামী দিন হিন্দুর এই হিন্দু পরিচয়ে বেঁচে থাকাটাই একটা সংকটের মুখে এসে দাঁড়াবে। আর সেই জন্যই আমাদের হিন্দুদেরকে আজ ঐক্যবদ্ধ, চেতনা সম্পন্ন হয়ে এবং তাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসতে হবে। আর এই যে এগিয়ে আসার এই যে কার্যক্রম, এই যে প্রচেষ্টা, এই একটা ধরতে পারেন মঞ্চ বা একটা প্ল্যাটফর্ম, হিন্দুদের সংগঠিত হওয়ার, সংগঠিত আত্মশক্তিকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার এই রামনবমীর কার্যক্রম। এটা মানে শুধুমাত্র একটা একদিন কার্যক্রম করলাম, বসে গেলাম, এরকম ব্যাপার না। আমাদের সকল হিন্দুকে একত্রিত হতে হবে। আর এই একত্রীকরণের চেতনা জায়গায় হচ্ছে এই রামনবমীর কার্যক্রম। একটা মঞ্চে, একটা প্ল্যাটফর্মে সকল হিন্দুরা এসে একত্রিত হয়ে এই একত্রীকরণের প্রেরণা হচ্ছে রামনবমীর কার্যক্রম। তাই আগামী দিন আমি হুগলির সকল মানুষের কাছে এই একত্রীকরণের আহ্বান জানাবো এবং এই একত্রীকরণের আহ্বানে সামিল হতে আহ্বান জানাবো যে হিন্দু সমাজ যাতে যে কোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে, যাতে অন্যান্য অংশের সাথে, দেশ এবং রাজ্যের অন্যান্য অংশের সাথে হুগলি জেলার হিন্দু সমাজও যাতে এই সকল যে সকল নেতিবাচক চ্যালেঞ্জগুলি আসছে, ভাঙনের যে সকল চ্যালেঞ্জগুলি আসছে, বিচ্ছিন্নতাবাদের যে সকল চ্যালেঞ্জগুলি আসছে, রাষ্ট্রবিরোধী যে সকল চ্যালেঞ্জ, দেশকে ভাঙার জন্য যে সকল শক্তিগুলি সক্রিয়, সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে আমি হুগলি জেলার মানুষকে রুখে দাঁড়াবার আহ্বান জানাবো। আর এই রুখে দাঁড়াতে গেলে অবশ্যই তাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। এবং আপনারা সকলে আসুন, রামনবমীর দিনে আপনারা একত্রিত, সমবেত হয়ে সংগঠিত হিন্দু শক্তির প্রদর্শন করুন, যাতে যারা মানে আমাদের সমাজকে ভাঙতে চায়, দেশকে ভাঙতে চায়, তাদের কাছে যাতে একটা বার্তা পৌঁছায় যে হিন্দু সমাজ এত সহজ ভাঙা যায় না, এতটা ভঙ্গুর নয়। এটাই আমার বক্তব্য। যাই হোক, আজকে দাদা মানে মূল্যবান সময়ের মধ্যে থেকে কিছুটা অংশ আমাদেরকে দিলেন এবং আমরা ছোট্ট একটা আড্ডা মারলাম। যাই দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।